বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োসিটির পক্ষ থেকে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ৩ নম্বর অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। অনুশীলনীর প্রশ্নের প্রথমে কি আছে দেখো দেখি, কোষ বিভাজন। এই কোষ বিভাজন কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই আমরা আগে দেখি। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। দেখো, একটি মাত্র কোষ, এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ। আর ধরে নিলাম নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা কোষ। এই দেখো, এই একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হচ্ছে? একটা কোষ থেকে দুই বা ততোধিক কোষ, দুটো কোষ যখন, তখন সেটাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মাইটোসিস। আর যখন এই একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হবে তখন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মিওসিস। ওকে, তো যাই হোক না কেন, মাইটোসিস হোক বা মিওসিস হোক, দুইটা কোষ হোক বা দুই বা ততোধিক কোষ হোক, একটা কোষ থেকে যখন একাধিক কোষ তৈরি হবে, তো যে প্রসেস বা যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে সে প্রক্রিয়া বা প্রসেসটাকে বলা হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমরা জেনে গেলাম কোষ বিভাজন কি। তবে হ্যাঁ, এখানে একটি কনফিউশন আছে। দেখো, আমি কনফিউশনটাকে দূর করে দেই। এই যে দেখো, ততোধিক অপত্য কোষ সৃষ্টি হবে, অর্থাৎ এই মাদার সেল, এটা হচ্ছে মাদার সেল বা মাতৃকোষ। এখান থেকে, মাতৃকোষ থেকে যখন নতুন কোষ তৈরি হবে তখন এই কোষগুলোকে বলা হচ্ছে ডটার সেল বা কন্যা কোষ। এই কন্যা কোষেরই বাংলা হচ্ছে অপত্য কোষ। অনেক স্টুডেন্ট এই অপত্যর জায়গাতে ওনারা ভুল করে পড়ে ফেলেন কি আপত্য। ঠিক আছে, বন্ধু, এখানে তুমি আপত্য পড়তে পারবা না, এটা অপত্য পড়বা। ওকে, দেখো সরিয়ে দিয়ে অপত্য, অপত্য মানে কি নতুন, তাহলে অপত্য কোষ দিয়ে নতুন কোষকেই বোঝানো হয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, চলো। এর পরের প্রশ্ন কি আছে দেখো দেখি, সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে? হ্যাঁ, সমীকরণিক কোষ বিভাজন মূলত মাইটোসিস কোষ বিভাজনকেই বলে। দেখো, যে কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে সমীকরণিক কোষ বিভাজন বা মাইটোসিস বলে। এই চিত্র থেকেও তুমি কিন্তু জানতে পারবে। এটা দেখো, এটা হচ্ছে মাতৃকোষ। একটা মাতৃকোষ থেকে কয়টা কোষ তৈরি হয়েছে বন্ধু? দুইটা। তাহলে এই মাইটোসিস প্রক্রিয়াতে, হ্যাঁ, যে কোষ বিভাজন হয় একটা থেকে দুইটা, মূলত এই মাইটোসিসকেই বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। মিওসিসকে কিন্তু সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে না, কারণ ওখানে দুটি নাই, ওখানে চারটি অপত্য কোষ তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে সমীকরণিক কোষ বিভাজন মূলত মাইটোসিসকেই বলা হয়। ওকে, 2 মার্কের ছোট্ট এই কোশ্চেনটা তোমরা খাতায় একটু নোট করে নাও, তোমাদের জন্য প্রশ্নের উত্তর লেখা সহজ হবে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা 1 নাম্বার প্রশ্ন শেষ করলাম আর 2 নাম্বার শেষ করলাম। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। এবার আসো আমরা রচনামূলক প্রশ্নটা লক্ষ্য করি। প্রথম প্রশ্ন কি, মাইটোসিসের বিভিন্ন পর্যায় সমূহ চিহ্নিত চিত্রের মাধ্যমে আঁকতে বলা হচ্ছে। এই যে দেখো, রচনামূলক প্রশ্নের মাইটোসিসের বিভিন্ন পর্যায়। প্রথম পর্যায়টা কি বন্ধু বলো তো? প্রথমটা হচ্ছে প্রোফেজ, তারপরে হচ্ছে প্রোমেটাফেজ, দেন মেটাফেজ, দেন অ্যানাফেজ, দেন টেলোফেজ। টেলোফেজের পরবর্তীতে মাঝখান দিয়ে একটি ভাগ হবে, তারপরে সেটি সাইটোপ্লাজমের বিভাজন তথা সাইটোকাইনেসিস হবে। এভাবেই 5টি এবং 1টি 6টি ধাপে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। ওকে, আচ্ছা, তো এই মাইটোসিসের বিভিন্ন পর্যায় তোমাকে বর্ণনা করতে হবে প্রত্যেকটা পর্যায়ের বৈশিষ্ট্য সহ। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের এই বৈশিষ্ট্য সহকারে প্রতিটি পর্যায়কে আলোচনা করার জন্য আমার আলাদা আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো। হ্যাঁ, সেই ভিডিওতে তোমরা এটা ডিটেইলস জানতে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ফেসবুক পেজ থেকে তুমি দেখে থাকো তাহলে এটা ফলো করে দাও। পরবর্তীতে যখন ভিডিও দেব তুমি নোটিফিকেশন পাবে, আমাদের ভিডিওটা সহজে দেখে তুমি মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধু, এর পরের প্রশ্নটা কি দেখো দেখি। দেখো, মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, এই মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করার জন্য আমার একটা শীট রয়েছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দেবো।
সরি ফেসবুকের কমেন্ট বক্সে আমি লিংকটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। মাইটোসিসের গুরুত্ব এখানে সুন্দর করে তার ডিটেলস দেয়া আছে। ওকে, এইটিকে যদি আমরা একটু পয়েন্ট আকারে মুখস্থ করি বা পড়ি তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হয়। এতগুলো পড়া মাথার ভিতর রাখাটা একটু টাফ মনে হতে পারে কারো কারো কাছে, কিন্তু যখন আমরা একটা শিরোনামের অধীনে কোন একটা বাক্যকে মনে রাখবো তখন সেই বাক্যটা আমাদের ব্রেনে ক্যাচ করাটা বা মনে রাখাটা সহজ হয়। এখন দেখো কত সহজে মাইটোসিসের গুরুত্বকে আমরা মাত্র কয়েকটি পয়েন্টে ভাগ করে সাজিয়ে দিয়েছি। তুমি একটু লক্ষ্য করো, এই যে দেখো মাইটোসিসের গুরুত্ব। হ্যাঁ, এই যে 6টা পয়েন্ট আছে, তুমি এই 6টা পয়েন্ট ভালোভাবে মনে করবে। ওকে, 1 নম্বরে কি, দেহের বৃদ্ধি ঘটায়। দেখো আমরা ছোট ছিলাম, যে কোনো একটা উদ্ভিদ এক সময় ছোট ছিল, তারপরে ধীরে ধীরে মানে বৃহৎ আকৃতির অসংখ্য কোষ বিশিষ্ট বড় বড় উদ্ভিদ তৈরি হয়েছে। মূলত মাইটোসিসের কোষ বিভাজনের ফলেই কিন্তু এটি সম্ভব হয়েছে। আচ্ছা, কোষের সংখ্যা বৃদ্ধি করে। দেখো দেহের বৃদ্ধি এমনি এমনি কিন্তু হয় না, কোষের সংখ্যা বৃদ্ধি হয় বিধায় কিন্তু দেহের বৃদ্ধি হয়। ওকে, ক্ষতস্থান পূরণ ও টিস্যু মেরামত করে। আমরা অনেক সময় গাছে দেখি কোনো গাছের একটা ছাল যদি কেটে নেই তাহলে ওই গাছের চামড়া বা বাইরের যে ছালটা সেটা কিন্তু পুনরায় আবার মেরামত করে নেয়। কারণ কি জানো, ওখানে কোষ বিভাজন হয়। ওই মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান মেরামত করে। আবার দেখো আমাদের যদি শরীরে কোনো অংশ মানে কেটে যায়, অ্যাক্সিডেন্ট হোক বা কোনো কারণে অপারেশনের কারণে হোক, যদি ছিলে যায় তাহলে দেখবা কিছুদিন পর সে জায়গাটা কি হয়ে যায়, মেরামত হয়ে যায়, পূরণ হয়ে যায়, খালি জায়গা আর খালি থাকে না। কারণটা কি জানো, সেখানে কিন্তু মাইটোসিস পদ্ধতিতে কোষগুলো বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি হয়েছে, ফলে জায়গাটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, অঙ্গজ প্রজননে সাহায্য করে। এই যে অঙ্গজ প্রজননের ক্ষেত্রেও মাইটোসিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত রাখে। দেখো মাইটোসিস কোষ বিভাজনের ফলে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। এই যে প্রথম কোষে যদি 16টি ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষেও কিন্তু 16টি করে ক্রোমোজোম থাকে। মিওসিসের ক্ষেত্রে কিন্তু আমরা সেটি দেখি না। মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখতাম, যদি এখানে 16টি ক্রোমোজোম থাকে তাহলে এখানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়, ফলে প্রত্যেকটা কোষে কি হবে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হবে। হ্যাঁ, এটা হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্য। আর মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, অর্থাৎ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম সংখ্যা থাকবে অপত্য কোষেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, এবং অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমান থাকবে। জীবের বংশগত, বানানটা ভুল হয়েছে, এটা বংশগত হবে আর কি। হ্যাঁ, এটা কারেকশন করে নাও, বংশগত। জীবের বংশগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখে। আচ্ছা, একটা জীবের বংশগতীয় বৈশিষ্ট্যের কি রাখে, স্থিতিশীলতা বজায় রাখে। অর্থাৎ মাতৃ উদ্ভিদে বা মাতৃ মানে জীবে যেমন বৈশিষ্ট্য ছিল, নতুন অপত্য যে জীব তৈরি হচ্ছে সেখানেও মাতৃ উদ্ভিদের সম বৈশিষ্ট্য নিয়ে এসে তৈরি হচ্ছে। ওকে, এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। 6টা পয়েন্টকে সুন্দর করে ব্রেনে সাজিয়ে রাখবে, পরীক্ষার খাতায় যখন তুমি লিখবে 3 মার্ক অথবা 4 মার্কের জন্য কিন্তু প্রশ্নটা অনেক সময় আসে। হ্যাঁ, 6টা পয়েন্ট মুখস্থ করলে তোমার জন্য এটা সহজ হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে বন্ধু এবার দেখো শিক্ষার্থী বন্ধু, বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? ওই যে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ রয়েছে, 5টা ধাপ, এবং আরেকটা শেষে হচ্ছে সাইটোকাইনেসিস। তো এই ধাপগুলোর বৈশিষ্ট্য জানলেই তবে তুমি এই প্রশ্নগুলোর উত্তর পাবে। ঠিক আছে, তারপর সংক্ষেপে আমি একটা একটা করে ইউনিক বৈশিষ্ট্য বলে দেই, তাহলে তুমি এই 4টা মানে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক উত্তর হবে তুমি এটা জেনে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি 1 নম্বরে প্রোফেসটা বলি। হ্যাঁ, এগুলো একটু মিশিয়ে দিই, দেখি চিত্রের মাধ্যমে বোঝানো যায় কিনা। আচ্ছা, 1 নম্বর ধাপ যেটা, এটা হচ্ছে প্রোফেজ। এই যে প্রোফেজে মূলত কি হয়, প্রোফেজে সাধারণত আমরা এসএসসির যে বইটাতে দেখি যে পানি বিয়োজন হয়, যদিও বৈজ্ঞানিক ভাবে এটা এখনো প্রমাণিত হয়নি, তারপরও পানি বিয়োজন হয়, ক্রোমোজোম গুলো কি হয় মানে সংকুচিত হতে থাকে, নিউক্লিয়াসটা আকারে বড় হতে থাকে। এই যে দেখো বড়, তাহলে কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়? একটা কোষ যখন বিভাজনের উপযোগী হবে তখন সেই কোষটা স্বাভাবিকভাবে একটু বড় আকৃতি হয়। তাহলে শুরুর দিকেই মূলত মানে কোষের সাইজটা যেমন বড় হয় তেমনি নিউক্লিয়াসের আকারও বড় হয়। ওকে,
তাহলে সঠিক উত্তর কোনটা হবে? নিউক্লিয়াসটি আকারে বড় হবে প্রোফেজ ধাপে, এটা মনে রাখবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রোফেজ, অর্থাৎ একের ক সঠিক অ্যান্সার। এখন মেটাফেজটাও একটু জেনে নাও যে মেটাফেজের ইউনিক বৈশিষ্ট্যটা কি। দেখো, মেটাফেজ যদি হয়, এইটা যদি তোমার কোষ হয়, তাহলে মেটাফেজে কি হবে? এভাবে স্পিন্ডল যন্ত্র থাকবে, স্পিন্ডল যন্ত্র থাকবে, মনে রাখবা, হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র থাকবে। আর মেটা মানে হচ্ছে মিডিল, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা মাঝখান বা মধ্যখান। একটা ইউনিক বৈশিষ্ট্য মনে রাখো মেটাফেজের জন্য, যেটা কখনোই তুমি ভুলবে না। যদিও আরো একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, কিন্তু এই একটা পয়েন্ট তুমি কখনোই ভুলবে না, বারবার এমসিকিউ গুলিতে ঘুরে ফিরে এটাই আসে। দেখো, এই ক্রোমোজোম গুলো কোথায় থাকবে জানো? ক্রোমোজোম গুলো থাকবে হচ্ছে মাঝ বরাবর, ক্রোমোজোম গুলো থাকবে হচ্ছে মাঝ বরাবর, একই সারিতে অবস্থান করবে। তাহলে মেটাফেজের অন্যতম পারফেক্ট একটা বৈশিষ্ট্য তুমি যদি জানতে চাও বা বলতে চাও, তুমি একটা বৈশিষ্ট্য বুলেট বরাবর রাখবে, সেটা হলো ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে একই সারিতে, মধ্য অঞ্চলে একই সারিতে অবস্থান করে। তাহলে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বা মধ্যখানে, মাঝখানে একই সারিতে অবস্থান করলেই বুঝবো আমরা সেটা একটা মেটাফেজ দশা। এই যে মেটা মানে হচ্ছে মিডিল, ফেজ মানে হচ্ছে দশা। এবার দেখো অ্যানাফেজ। অ্যানাফেজ কোনটা বলবে বন্ধু? এই যে দেখো, অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি, একটু লক্ষ্য করো, অ্যানা, অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি। তো যখন ক্রোমোজোম গুলো আর মাঝখানে থাকবে না, ক্রোমোজোম গুলো মাঝখানে থাকবে না, থাকবে কোথায়? সাইডের দিকে, হ্যাঁ, সাইড দিকে, হ্যাঁ, এই যে সাইডের দিকে ক্রোমোজোম গুলো কোথায় থাকবে? সাইডের দিকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো থাকবে হচ্ছে নিচে পেছনের দিকে, আর সেন্ট্রোমিয়ার গুলো থাকবে হচ্ছে মেরুর দিকে। এভাবে মেরুর দিকে তাদের চলন হবে। এই পাশের ক্রোমোজোম গুলো ওই পাশে মেরুর দিকে যাবে, আর এই পাশের ক্রোমোজোম গুলো এই পাশের মেরুর দিকে যাবে, অর্থাৎ ক্রোমোজোম গুলোর মেরুমুখী চলন হবে। এই অ্যানাফেজ অবস্থায় ক্রোমোজোম গুলো দেখতে ইংরেজি VLJI এরকম দেখা যাবে, হ্যাঁ। কিন্তু কেন যে VLJI দেখা যাবে, এই বিষয়ে আমার আরো একটা ভিডিও আছে, তোমরা আমার এই ভিডিওর এই যে আই বাটনে তুমি দেখো, ওই ক্রোমোজোমের প্রকারভেদ গুলো ওখানে দেয়া আছে, ওই লিংকে গিয়ে দেখতে পাবে। তাহলে অ্যানাফেজের যে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম হয় সেটি তুমি জানতে পারবে। ওকে, আচ্ছা, টেলোফেজ, এই টেলোফেজ মানে কি জানো? টেলো মানে হচ্ছে প্রান্ত। এই যে টেলো, টেলো শব্দের অর্থ কি বললাম? প্রান্ত, প্রান্ত মানে একেবারে প্রান্তের দিকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো যাইতে যাইতে যখন এক সাইডে হবে, আর স্পিন্ডল তন্তু গুলো উঠে যাবে, হ্যাঁ, স্পিন্ডল তন্তু কি হবে? উঠে যাবে। যে ক্রোমোজোম গুলো এক পাশে যখন অবস্থান করবে, হ্যাঁ, এক পাশে অবস্থান করবে, দ্য নিউক্লিয়াসের কি আবির্ভাব হবে? নিউক্লিয়াসের আবির্ভাব হবে। তখন এই যে অবস্থা, এটাকে বলা হচ্ছে টেলোফেজ। তাহলে নিউক্লিয়াসটি আকারে বড় হবে হচ্ছে কোন ধাপে? প্রোফেজ ধাপে। আর মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো একই সারিতে অবস্থান করবে। আর অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো মেরুমুখী চলন হবে, এই সময় VLJI আকৃতির ধারণ করবে। আর টেলোফেজ হচ্ছে ক্রোমোজোম গুলো পুনরায় পুনর্গঠিত হয়ে দুই প্রান্তে একটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত হয়ে দুই পাশে অবস্থান করবে। এটা হচ্ছে টেলোফেজের ইউনিক একটা একটা করে বৈশিষ্ট্য। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে। 2 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে মিওসিসের কারণে, এখানে ভুল করছে, দেখো টেক্সট বুকেও কিন্তু ভুল দেখা যায়, হ্যাঁ, মিওসিসের কারণে কোষে। আচ্ছা, তো যাই হোক, এই যে 1 নম্বরে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে, এটা নিশ্চিত। এই যে দিকে দেখো, একটু আগে আমি দেখালাম মিওসিস কোষ বিভাজন, হ্যাঁ, এখানে যদি 16টি ক্রোমোজোম থাকে, এখানে যদি 4টা অপত্য কোষ তৈরি হয়, নট আপত্য, হ্যাঁ, অপত্য কোষ তৈরি হয়। এই অপত্য কোষগুলোতে এখানে আছে 16টি ক্রোমোজোম, এখানে অর্ধেক হয়ে 8টি ক্রোমোজোম হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে, এটা ঠিক আছে। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়, হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়। কারণ হচ্ছে কি, যখন অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে তখন একে N দ্বারা চিহ্নিত করা হয়, আর যখন পূর্ণ সংখ্যক ক্রোমোজোম থাকবে বন্ধু, তখন তাকে 2N দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। এই 2N এটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। এটাকে কি বলা হচ্ছে বন্ধু, বলো দেখি? ডিপ্লয়েড। আর এই যে দেখো, এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দেখো দেখি, মিওসিস, মিওসিস
এই মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যার কি হয়েছে, পরিবর্তন হয়েছে কিনা, এটা তো শিওর। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনও হয়েছে, আবার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়। ওকে, আর আরেকটা জিনিস দেখো, গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে। আচ্ছা, একটা কমন সেন্স আছে না, যদি ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে তাহলে কি ওই জীবের কি কোনো মানে গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে? বলো, চরম মিথ্যা কথা। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন এখানে এটা 3 নম্বর অপশনটা ভুল আছে। এখানে গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে কার? এটা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, এটা মনে রেখো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের একটা ঢুকাই দিয়ে 3 নম্বর অপশনের মধ্যে বলছে কোনটা সঠিক, এবার বলো। আমরা বুঝে ফেলেছি কিন্তু, হ্যাঁ, যে গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে না, এটা মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো? 1 আর 2। তাহলে এখানে কোনটা, নিচের কোনটি সঠিক? অপশন ক। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম, কি সেটা? 2 এর ক সঠিক অ্যান্সার। মনে রাখবে, আমি এগুলো একটু ব্যাখ্যা করে বলছি যাতে করে তোমাদের মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, পাশের চিত্রের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ব্যাস, এই যে দেখো, একটু আইকিউ স্টাইলের প্রশ্ন, মনে রাখবে। এ চিত্রের কোষ বিভাজনে, এ চিত্র কোনটা বন্ধু বলো তো? এই যে এটা। হ্যাঁ, এই চিত্রের একটা থেকে কটা হয়েছে? 2টা হয়েছে। একটু লক্ষ্য করো, আমি একটু আগে যখন একটা চিত্র এখানে এঁকেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কি সেটা, এটা হচ্ছে একটা কোষ ধরে নিলাম। হ্যাঁ, এই একটা কোষ থেকে দুটো তৈরি হয়েছে, দুটো তৈরি হয়েছে, দুটো তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? মাইটোসিস, তাই না? আর একটা থেকে 4টা হলে সেটা কি হবে? মিওসিস হবে। তাহলে এখন বলো তুমি, এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মাইটোসিস, আর একটা থেকে যখন 4টা তৈরি হয়েছে তখন বোঝা যাচ্ছে এটা মিওসিস। লক্ষ্য করো, মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন থাকে এ চিত্রের কোষ বিভাজনে, অর্থাৎ মাইটোসিসে। কথা কিন্তু সত্য, মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়ে থাকে। কারণ আমরা জানি এখানে যদি তোমার 16টি ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষেও কিন্তু 16 ক্রোমোজোম থাকে, গুণাগুণ অখণ্ড থাকে, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার দেখো, নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে। ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আমরা জানি যে মিওসিস প্রক্রিয়ায় মূলত এই অপত্য কোষ, এটা নতুন কোষ, বলো এটা হচ্ছে অপত্য কোষ বা নতুন কোষ। এই যে নতুন কোষ, নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা কোথায়? মিওসিসে কি থাকে? মিওসিসে অর্ধেক হয়। আর ও এই যে মাইটোসিসের ক্ষেত্রে অর্ধেকের কথা বলছে। তাহলে দেখো, পুরাই পুরাই মিথ্যে কথা। হ্যাঁ, এটা কিন্তু সঠিক নয়। এবার 3 নাম্বার পয়েন্টে দেখো, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। হ্যাঁ, এটা সত্য কথা, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। বিভাজিত হয় বলেই কিন্তু 16টি থেকে আবার 16টি আমরা পেয়েছি। বিভাজিত হলেই তো বাড়ে। আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি বন্ধু বলো দেখি? 1 ও 3। বলো, ক খ গ ঘ কোনটা? গ। আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম 1 ও 3 নাম্বার। বাস, এবার দেখো পরবর্তী চিত্রটা কি? একটা কোষ থেকে 4টা। অলরেডি আমরা কিন্তু ধরে ফেলাইছি যে এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন মিওসিস কোষ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তুমি এখন মেমোরিকে রিকল করো, ডাক দাও মেমোরিতে। হ্যাঁ, যে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি হবে দেখো। আমরা এখন 4 নাম্বার প্রশ্নটা একটু দেখি। বি চিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম। অবশ্যই ব্যতিক্রম, কিন্তু কি কারণে বলছে? কারণ এর ফলে কি হয়? এর ফলে অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে, ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়। মিথ্যা কথা। অস্বাভাবিক কোষের সৃষ্টি হয়। এটাও মিথ্যা কথা। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে। এটাও মিথ্যা কথা। তাহলে আমরা বি চিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম। হ্যাঁ, কেন ব্যতিক্রম বলো দেখি? এই চিত্রটা আবার তুমি একটু লক্ষ্য করো, এ থেকে ব্যতিক্রম। তাহলে এই কোষটা কি? এই কোষ না, এই বিভাজনটা কি? এটা হচ্ছে মাইটোসিসের বিভাজন, আর এটা হচ্ছে মিওসিসের বিভাজন। তাহলে মাইটোসিস থেকে মিওসিস আলাদা। কারণটা কি? মাইটোসিসে অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে। এই যে দেখো, মাইটোসিসে অপত্য জীবে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে? ঠিক থাকে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা 4 নম্বরের সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। সেটা কি? ক অ্যান্সার। বন্ধুরা, এইবার তো চলে আসলাম আমরা সৃজনশীল প্রশ্নে। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের দেখো দেখি এই ক তে কি উত্তর হবে। ও থামো, তার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। এই যে এতে কি বলা হচ্ছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখে মনে হচ্ছে যে এটা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে ধাপ আছে না, হ্যাঁ, কি সেটা? প্রোফেজ। এই প্রোফেজটাই দেখে মনে হচ্ছে আর কি। আচ্ছা, পরে দেখছি। এরপরে বি ধাপ দেখো। বি ধাপের ক্ষেত্রে আমরা পুরোপুরি কোষটিকে আলাদা দেখতে পাচ্ছি না। তার মানে মাইটোসিস কোষ বিভাজনের পঞ্চম ধাপ যেটা,
টেলোফেজ সেটাকে আন্দাজ করছি। এবার প্রশ্নে আসি। আচ্ছা, আগে ক দিয়ে শুরু করি। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস তো হবে দেহকোষে ঘটে, আর মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে। ক্লিয়ার? এক কথায় সংক্ষেপে উত্তর লিখবা। 1 মার্কের তো বেশি সময় নষ্ট করে কলমের কালি খরচ করা কি দরকার বলো? যত সংক্ষেপে লিখবা পারফেক্ট অ্যান্সার হলেই তোমার 1 নাম্বার পেয়ে যাবা তুমি। হ্যাঁ, তাহলে অত বেশি লেখার কোনো প্রয়োজন নাই 1 মার্কের জন্য। আচ্ছা, মাইটোসিস কোথায় ঘটে? পারফেক্ট অ্যান্সার হচ্ছে দেহকোষে ঘটে। এনাফ। আচ্ছা, তারপরে খ, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? বুঝিয়ে লেখো। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হবে না সেটাই তুমি বুঝাও আগে। আচ্ছা, তো এইভাবে তো আর বলা যাবে না পরীক্ষককে, স্যারকে তো এইভাবে বলা যায় না। তাহলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ তো আছে অবশ্যই। দেখো কেন হ্রাসমূলক বিভাজন বলবো না, কারণ এই মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের চাইতে, এটা হচ্ছে মাতৃকোষ, এই মাতৃকোষের চাইতে কি হয়? অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে দেখো দেখি, হ্রাসমূলক বিভাজন বলবো না তো কি বলবো? যে মাতৃকোষে ছিল 16টি ক্রোমোজোম আর অপত্য কোষে হয়েছে 8টি ক্রোমোজোম, কমে গেল না? তাহলে হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। এজন্যই মিওসিস কোষ বিভাজনকে আমরা বলবো যে হ্রাসমূলক বিভাজন, কারণ এই বিভাজনের কারণে মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, কমে গিয়ে অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে যদি 46টি ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষে হবে হচ্ছে 23টি। মাতৃকোষে যদি 20টি ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষে হবে হচ্ছে 10টি। তাহলে এইভাবে কমে যাচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে। যখনই মিওসিস কোষ বিভাজন হবে তখনই তার ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে ফেলবে। তাহলে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলবো, এটাই হচ্ছে তার যৌক্তিক কারণ। এবার দেখো, উদ্দীপকে বি ধাপটিতে, বি বলতে এটা, বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন ঘটে? বি ধাপটি হচ্ছে টেলোফেজ। এখন তুমি টেলোফেজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো তুমি সুন্দর করে লিখবা, বুঝিয়ে দিবা যে এখানে কি কি পরিবর্তন হয়। এবার উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। তাহলে তুমি এখানে ব্যাপারটা দেখো, এখানে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কথা বলা হচ্ছে। অনিয়ন্ত্রিত, দেখো এটা কি ধাপ হচ্ছে এ। হ্যাঁ, উদ্দীপক উল্লিখিত প্রক্রিয়াটি, তার মানে যে এ আর এটা বি, তাহলে এই ধাপটিকে ধীরে ধীরে এটা শেষের ধাপ। অর্থাৎ এই চিত্র দেখে বোঝা যায় যে এটা মাইটোসিস কে বোঝাচ্ছে। দেখো মিওসিসের কোনো চিহ্ন এখানে নাই, তার মানে কি এটা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে না ঘটে তাহলে কি সমস্যা হতে পারে সেটি কিন্তু তোমাকে বিশ্লেষণ করতে হবে। তুমি মাইটোসিসের যে অনিয়ন্ত্রিত বিভাজন আছে তোমাদের মূল টেক্সট বইয়ে, আমি দেখাচ্ছি, দেখো এইটাই মূলত সঠিক কারণ। এই যে এখানে মাইটোসিসের গুরুত্ব, আর এখানে এই যে আমার ছোট্ট একটা নোট আছে, তোমরা দেখো। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, মূলত মাইটোসিসের বিভাজন যখন কি হয়ে যায়, স্বাভাবিক প্রক্রিয়ার কারণে, স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে অস্বাভাবিক কোনো কারণে সে যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে, তখন কোনো একটা জায়গাতে, দেহের যে কোনো জায়গাতে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে সে জায়গাটা কি হয়? টিউমার সৃষ্টি হয়। এই টিউমার থেকে পরবর্তীতে ধীরে ধীরে ক্যান্সারের রূপ নেয়। এভাবে আমাদের দেহে, মানব দেহে নানা রকম ক্যান্সারের সৃষ্টি হয় মাইটোসিসের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে। তাহলে দেখো, মাইটোসিস যদি স্বাভাবিকভাবে না হয়, মাইটোসিস কোষ বিভাজনটি যদি স্বাভাবিকভাবে সম্পন্ন না হয়, তাহলে এটি আমাদের দেহে মারাত্মক রকমের রোগ সৃষ্টি করবে। উদ্ভিদের দেহেও যেমন রোগ সৃষ্টি করবে, মানুষের দেহেও কিন্তু তেমনই রোগ সৃষ্টি করবে। এই রোগগুলো কি তোমার টিউমার, ক্যান্সার সহ মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হলে এর অবশ্যই মারাত্মক সমস্যা আছে। কিন্তু এই অনিয়ন্ত্রিত বিভাজনটা কেন, কিভাবে সৃষ্টি হয়, এই নিয়ে পরবর্তীতে আলাদা আরো একটি ভিডিও তোমাকে দেব ইনশাআল্লাহ। সাথে থেকো, আরো সুন্দর সমাধান পেতে বায়োসিটি বায়োলজি একাডেমির সব কটা পোস্টকে, সব কটা ভিডিওকে লাইক দাও, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের এই ভিডিওটি তুমি দেখে থাকো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি মাত্র সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত রেখে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।